সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। দর্শক, প্রতিদিনের মতোই আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, বাংলাদেশের যে সাম্প্রতিক পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ছোট বোনের কন্যা টিউলিপ সিদ্দিকী, তিনি ব্রিটিশ মন্ত্রী, এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে তদন্ত চলছে ব্রিটেনে। তো এই বিষয়টি নিয়ে দ্য টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করেছে এবং এই সম্পাদকীয় শিরোনাম তারা করেছে তদন্ত চলাকালীন টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে ভারতের সাথে 5 আগস্ট পরবর্তী যে কূটনৈতিক সম্পর্ক কেমন হওয়া উচিত, এসব বিষয় নিয়ে সাংবাদিকরা জানতে চেয়েছেন। এবং ভারত তাদের যে বিক্রম মিশ্রি যিনি রয়েছেন পররাষ্ট্র সচিব, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েই বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে এগোবেন। এছাড়াও আরও বেশ কয়েকটি খবর রয়েছে, আমরা এগুলোর বিশ্লেষণ শুনব। শামসুজ্জামান দুদু ভাই, আপনার নজরেও নিশ্চয়ই পড়েছে যে দ্য টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এর সত্যতাও মিলেছে। টাইমস সম্পাদকীয়তে লিখেছে, নগর মন্ত্রী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার পার্টির প্রথম পছন্দ ছিলেন না টিউলিপ সিদ্দিকী। টিউলিপের রাজনৈতিক বুদ্ধি বা যোগ্যতা বিবেচনা না করেই স্যার কিয়ের স্টারমার উত্তর লন্ডনের প্রতিবেশীকে এই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেকর্ড করেছেন। হ্যাম্পস্টেড এবং হাইগেটের এমপি টিউলিপ যুক্তরাষ্ট্রের মানুষের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেবার ক্ষেত্রে যথাযোগ্য আগ্রহই দেখিয়েছেন বলে অভিযোগ। টিউলিপ শহরের দুর্নীতি দমনের দায়িত্ব সহ কোষাগারের অর্থনৈতিক সচিব হওয়ার জন্য কোনো যোগ্যতম প্রার্থী নন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেই বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই সম্পাদকীয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? টিউলিপ সিদ্দিকীর পূর্বপুরুষেরা বা তার পরিবারের লোকজন বাংলাদেশের রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন এবং এক প্রকার মানুষের ভোটাধিকার উপেক্ষা করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জেঁকে বসেছিলেন। আপনারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে সেই দুর্নীতিমুক্ত করবার একটি পথে অন্তত নিয়ে গেছেন। সেই খবর বাংলাদেশের নাম জুড়ে যদি ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টি আলোচিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়? জি, জনাব সাইদ খান সাহেব, আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা বলি যে দি টাইমস যেটা উল্লেখ করেছেন তার সম্পাদকীয়তে এবং যে ব্যাখ্যা তারা বা লেখায় যে কথাগুলো বলেছে, আমার মনে হয় এটা শতভাগ সত্য। যোগ্যতা নির্ধারণ হবে একটা মানুষের রাজনীতির ক্ষেত্রে প্রধানত তার ব্যক্তিগত অর্থনৈতিক স্বচ্ছতা একটা অন্যতম দিক, তার প্রজ্ঞা, মেধা, পারিপার্শ্বিক অবস্থা, তার ভিতরে অর্থনৈতিক নিষ্কলুষতা একটা অন্যতম দিক। আর তিনি যে পার্লামেন্টের সদস্য, ব্রিটিশ পার্লামেন্টের, সেটি পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশের বা গণতান্ত্রিক দেশের পার্লামেন্টের অনুকরণীয় একটি পার্লামেন্ট। তো সেই পার্লামেন্টের সদস্য বাংলাদেশের একজন বংশোদ্ভূত মানুষ হলে এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের ব্যাপার হিসাবে চিহ্নিত হয়েছিল আগে। শেখ হাসিনা ক্ষমতাসীন থাকার পরে সে যখন পার্লামেন্টের সদস্য হয়, তখন যেভাবে ঢাকঢোল পিটিয়ে তাকে পরিচিত করেছিল, তখন আমার কাছে একটা জিনিস মনের ভিতরে লেগে গেছিল যে তার নানা, অর্থাৎ তার খালা শেখ হাসিনা, তার নানা দাবি করে একসময় পাকিস্তান সৃষ্টির আন্দোলনে তরুণ কর্মী ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। তো শেখ মুজিবুর রহমান তরুণ তুর্কি হিসাবে সেই সময় যে কাজ করেছে সেটা ব্রিটিশ ভারতের
রাজনীতির একটা অঙ্গন, সেটা তখনও পাকিস্তান হয়নি। পাকিস্তান আন্দোলনে তিনি একজন কর্মী ছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে আমাদের অভিযোগই ছিল তারা আমাদেরকে দাসত্ব, পরাধীনতা দীর্ঘ 200 বছরের অধিককাল সময় করেছে। ব্রিটিশরা আমাদের দেশ মানে ভারতবর্ষকে তারা নির্বিচারে লুণ্ঠন করেছে। অনেক স্বাধীনতা কামীকে তারা ফাঁসি দিয়েছে, দ্বীপান্তর ঘটিয়েছেন, জেলে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। যে কারণে ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের সন্ত্রাসবাদী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এমনকি সেই সময় যে লড়াইটা হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ব্রিটিশদের বিরুদ্ধে করেছে। অর্থাৎ তারা আমাদের শত্রু ছিল, ব্রিটিশ ওই সময় আমাদের শত্রু ছিল। সেই দেশে কেউ বাঙালির যার নানা এই আন্দোলনের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের মানুষের এরা বিরুদ্ধে ছিল, সেই একটি শত্রু দেশের এমপি হওয়ার পরে মানে এটা অহংকার হিসাবে, মানে সাফল্য হিসাবে যখন সে প্রচার করছে, মানে শেখ হাসিনা প্রচার করছে, তখন আমার এই কথাটা মনে আসছে যে আমরা যাকে তাড়িয়েছি, ব্রিটিশকে তো আমরা তাড়িয়েছি, সেই তাড়ানোর অংশে গিয়ে সে গৌরব খুঁজে বেরোচ্ছে। পাকিস্তান এই অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠী হিসাবে বাঙালিরা 56% ছিল, পাকিস্তান মানে সৃষ্টির পরে দেখা গেছে। তাহলে একক সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী হিসাবে বাঙালিরা ছিল, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ। সেই বাঙালিদের একজন ছিলেন শেখ মুজিব। তাহলে পাকিস্তান আন্দোলনে তিনি ব্রিটিশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু তার নাতনি আবার ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে যখন জয়লাভ করে, সেটিকে আবার তার খালা গৌরবে যখন বিষয় হিসাবে প্রচার করে, তখন এটা স্ববিরোধিতায় ঘটনা হয়। আমাদের বহু সিলেটি, বরিশাল, চট্টগ্রামের বহু মানুষ আজকের থেকে না, ব্রিটিশ ভারতের সময় থেকেই তারা লন্ডনে আছে, ভালোই অবস্থানে আছে, এবং সেখানে অনেক প্রতিষ্ঠা প্রতিষ্ঠানও তারা আছেন, কাজ করছেন। ওটি আরেকটা সাবজেক্ট। এমনকি আমার বাবারও এক সময় তারাও ব্রিটিশ ভারতেরই নাগরিক হিসাবে ব্রিটিশ পাসপোর্ট তাদেরও তারা ছিল, এবং অনেকে মানে তখন তো ব্রিটিশ ভারত, তাই না? তখন যদি সেই ঘটনার তিনি ওখানে যেতেন, থাকতেন, তাহলে আমার কোনো আপত্তি ছিল না, আপত্তি নেই। ব্রিটিশ ভারতের পরাধীন তো আমরা তখন, স্বাধীন জাতির তো আমরা না তখন। তো সেই রেফারেন্সে আমি এই জন্যে টেনে নিয়ে আসলাম। সেই জায়গায় গিয়ে একটা মানে আমাদের জন্য দুটো জাতিগোষ্ঠী সব থেকে আমরা মানে হয়তো স্বার্থের কারণে তাদের সঙ্গে মিশতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, সেই দেশেও যেতে পারি, কিন্তু এই দুটো জাতিগোষ্ঠীকে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রাণের সঙ্গে নিতে পারবো না। একটা পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা আমাদের উপরে নির্বিচারে অন্যায় করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে, আর একটা ব্রিটিশ। এই দুটি জাতিগোষ্ঠী আমাদের মানুষ মনে করেনি, না, মানুষ মনে করেনি। তো স্বাভাবিক কারণে সেখানে গিয়ে কেউ যদি সাফল্য দেখাতে চায়, এটা আমার কাছে গ্রহণযোগ্য। সাফল্যের চেয়ে লজ্জাই বেশি। তার উপর ইদানিং যাকে মানে দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন, মানে কি একটা অদ্ভুত, দেখেন যে শেখ মুজিবের পরিবারের, হ্যাঁ একসময় 73-74 আমরা দেখছি শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসাবে পরিচিতি পাইছে সেই সময়, এবং এই সংবাদ সেই সময় দৈনিক জনকণ্ঠে প্রকাশ হওয়ার কারণে জনকণ্ঠ তছনছ করে ফেলেছে। মানে কেন প্রকাশ করা হলো? কথাটা মিথ্যা ছিল না তো, উনি গুলু খাইছিলেন এই সোনালী ব্যাংকের সামনে এবং আহত হয়ে যে মানে হাসপাতালে গেছিলেন। সেটি সেই সময় গণকণ্ঠ মনে হয়, আল মাহমুদ সাহেব সম্পাদক এবং অনেক বিখ্যাত সাংবাদিক ওখান থেকে তৈরি হয়েছিল শেষ, যারা এখনো কাজ করছে। এবং শেখ মুজিব পার্লামেন্টের কিছু গঠনমূলক সমালোচনা কিন্তু গণকণ্ঠই করতো ওই সময়। হ্যাঁ, ওই সময় গণকণ্ঠ, পরে আবার প্রকাশ হয়েছিল বঙ্গবার্তা, যেটাকে আবার প্যাট্রোনাইজ করেছিল মৌলানা ভাসানী, আর ওইটা জাসদ কেন্দ্রিক একটা শাহজুল আলম খান এরা ছিলেন। যাই হোক, টিউলিপের নিয়ে মানে এখন যে প্রশ্নগুলো মুখোমুখি হয়েছে, যে কোনো সভ্য ভব্য দেশের কোনো রকম অভিযোগ উঠলে তারা তদন্তের স্বার্থে পদত্যাগ করে। একেবারে
মানে গণতান্ত্রিক দেশ এটা রীতি। এখনো টিউলিপ একটা পত্রিকা বলছে তার পদত্যাগ করা উচিত, সরে দাঁড়ানো সম্পাদকীয়তে, কিন্তু সে পদত্যাগ করে নাই। এটি কি আসলে তাদের মানে একটু অন্যভাবে বললে যে এই শেখ পরিবারের রক্ত যেদিকে গেছে তাদের চরিত্র কি একই কায়দায়, এটি বলা যায় কিনা? জিনের ব্যাপার আছে, এটা আমি দ্বিমত করি না। যে রক্তের ধারা আমাদের দেশে বলে, যখন অনেকে আমরা মুরব্বীতে দেখেছি যে মানে খুব দুষ্টামি করছে, বলছে এটা রক্তের ধারা। আমাদের নানা দাদা সেটা এরকম, ওর বাবাও এরকম চঞ্চল ছিল, এর বাবাও এরকম মেজাজি ছিল, কোনো কোনো ক্ষেত্রে বাবাও এরকম মেধাবী ছিল, ছেলে এরকম মেধাবী, সফলতারও একটা ব্যাপার, একটা জেনেটিক বিষয় চলে আসে, তেমনি সমালোচনাও। তেমনি কখনো কখনো আমরা শুনেছি যে বাপের দুষ্কর্ম চাপা পড়ে গেছিল, কিন্তু সন্তানের দুষ্কর্ম যখন সামনে আসছে তখন বাপও এরকম ছিল। অর্থাৎ আজকে নাতনি, শেখ মুজিবের নাতনি ওই জায়গায় হওয়াতে ওই জেনেটিক প্রশ্ন আসছে। তো শেখ হাসিনার মতো বিখ্যাত লুটেরা তো পৃথিবীর খুঁজে আপনি পাবেন না। এখন যেটা আমরা প্রকাশ পাচ্ছে, ব্যাংক শুধু না, এমন কোন আর্থিক প্রতিষ্ঠান নেই যেটা সে লুট করে নাই, সেটা তছনছ করে নাই। এবং সর্বশেষ মসজিদের টাকাও তো, মডেল মসজিদের নামে হাজার হাজার কোটি টাকা সেদিকে তারই ভাগ্নি হিসাবে, তারই রক্তের উত্তরাধিকার। আপনি খেয়াল করে দেখেন, ইতিমধ্যে আমাদের দেশে সব পত্র পত্রিকা আসছে, যেটা ব্রিটেনের পত্রিকার মানে যে কথা উল্লেখ করেছে বা অন্যান্য দেশে প্রকাশ পাচ্ছে, কোনো অংশে এটা এখন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে শেখ কামাল তো ৭৪ সালে মানে ঘোষিত ব্যাংক ডাকাত হিসাবে চিহ্নিত হয়েছে। আর শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার দুটি সন্তান জয় এবং পুতুল, আপনি এই তিনজনের দেখেন দুর্নীতির বাইরে তো না, দুর্নীতি বললাম মানে এই তিনজনের নাম বললেই মানে প্রকাশ। শেখ রেহানার 2 মেয়ে, এক ছেলে, তারাও এর বাইরে না। ছেলে তো এখানে ফ্যাসিস্টকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যা যা করার কাজ করেছে। সেই জন্যে এই টিউলিপের উচিত হচ্ছে ব্রিটিশ হিসাবে না, তার আত্মসমর্পণ করা উচিত। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হ্যাঁ, সে তার খালার সঙ্গে ব্রিটিশ এমপি হিসাবে সেখানে গেছে না, দুতিয়ালি করতে গেছে ব্যবসায়। এই এবং $4 বিলিয়ন ওখান থেকে উৎকোচ নিয়েছে, অভিযোগও উঠেছে, যেটি তদন্ত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আবার ইতিমধ্যে করছে এবং অনেক কিছুই তাদের হাতে এসছে। অর্থাৎ টিউলিপের আমি মনে করব এটা হচ্ছে বাংলাদেশের এক পরিবারের, বিখ্যাত পরিবার, সেটা শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবার, যে পরিবার বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। একেবারে তার নানা এটা করেছিল একদল করে, রক্ষী বাহিনী করে, হাজারে হাজারে প্রায় 40-50 হাজার বিরোধী দল নেতাকর্মীকে এসে হত্যা করেছেন। দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। গুম, আজকে যে গুম খুন, এটা শুরু হয়েছে তার আমল থেকে। একটা স্বাধীন জাতি, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন আবরু হারাইছে। সেই জাতির মুক্তিযুদ্ধে এক অনুপস্থিত ব্যক্তি এসে সমস্ত ক্ষমতা করায়ত্ত করা। এবং দেখেন মুক্তিযুদ্ধকালীন সময় কতটা অপরাধী বলবে এটা, যে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে, তার নাম তাজউদ্দিন আহমেদ। শেখ মুজিব তাকেও শুধু প্রধানমন্ত্রীর থেকে বাদ দেয় নাই, অর্থমন্ত্রীত্ব বাদ দেয় নাই, দলের মেম্বারশিপ থেকেও বাদ দিয়েছিলেন। আমার মনে হয় শেখ মুজিব প্রথম মুক্তিযোদ্ধাকে অপমান করছে, যেটি হচ্ছে বাকশাল গঠন এবং তাজউদ্দিন সাহেবকে এত বড় অপমান মুক্তিযুদ্ধে আর কেউ কখনো করেছে এটা আমার কাছে। দুদু ভাই, এটি কি আসলে শেখ মুজিব এই পথে কেন গিয়েছিল সেটি তো বিস্তর আলোচনার বিষয়, কিন্তু এখন এই টিউলিপ সিদ্দিকী অনেকে বলছে যে এটি তো একটা নর্মসের ব্যাপার বা ভব্যতার ব্যাপার বা ভদ্রতার ব্যাপার পদত্যাগ করা, কিন্তু তাদের রক্তের ধারা, একটু আগে বললেন। হ্যাঁ, রক্তের ধারা ঠিক আছে। সেক্ষেত্রে মনে করেন বাংলাদেশে যে পরিমাণ লুটপাট বা দুর্নীতি হয়েছে, টিউলিপ সিদ্দিকীকে কি ব্রিটিশ সরকার যদি বা ব্রিটিশ তদন্ত এজেন্সিগুলো যদি তদন্ত করে, বাংলাদেশের সম্পদ কি সেখানে পাওয়া সম্ভব কিনা? আপনি এরকম কোনো সংশয় বা এরকম কোনো
অবশ্যই আছে কিনা? এই টাকা মানে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, টিউলিপের বোন এবং তার ভাই ববি ববি, এই 5 জনের কাছে মুখ্যত আছে। এটা সালমান এফ রহমানও বলেছে, 70 থেকে 80% টাকা তাদের কাছে যেত, ভাগাভাগি হতো, আর 20% অন্যরা হয়তো দাবি করছে। আমার বিবেচনায় 90% তাদের কাছে আছে। সেক্ষেত্রে ব্রিটিশ সরকারের তো অনেক দায় রয়েছে। ব্রিটিশ সরকার এরকম একটি মানে দুর্নীতিবাজ মানুষকে কেন তাদের পার্লামেন্টে রাখবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা কতটা জরুরি বলে মনে করেন? না হয় ব্রিটেনের জন্যও তো এ ধরনের ব্ল্যাক মানি এক ধরনের হুমকি, তাদের নিরাপত্তা নানান দিক থেকে এক ধরনের হুমকি কিনা? অবশ্যই হুমকি, অবশ্যই হুমকি। এই কারণে যে তাদের যে আইনের শাসন, তাদের যে গণতন্ত্র, তাদের যে প্রাতিষ্ঠানিক, যেটাকে বিশ্বের বিভিন্ন দেশ গণতান্ত্রিক অনুসরণ করে, তাদের কাছে এটা খুব মানে হোঁচট খাবে তারা। এরকম একটা দুর্নীতিবাজ ব্যক্তি এখনো পার্লামেন্টে, এখনো মন্ত্রী পরিষদে, এখনো দলের নেতা, এটা তো মানে অবাক হওয়ার মতো ব্যাপার। যদিও তদন্ত শুরু হয়েছে, যদিও পত্রিকা বলেছে তার সরে দাঁড়ানো উচিত, দলের ভিতর থেকেও বলছে তার এই জায়গায় রাখা উচিত না, কিন্তু ক্ষমতার প্রতি তার যে লিপ্সা, তার নানা ছিল, তার খালা ছিল, এই লিপ্সার ধারা এখন দেখছি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার পরে তার মধ্যেও সঞ্চারিত হয়েছে। অনতিবিলম্বে আমার কাছে মনে হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের, তাদের দলের, সরকারের উচিত হচ্ছে তাদের দেশের ভাবমূর্তি রক্ষা করা না, বিশ্বে গণতান্ত্রিক রাজনীতির ভাবমূর্তি রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। নাহলে এটি মানে তাদের দেশে না, গণতন্ত্র বিপন্ন হবে। এবং আমরা তো তাদেরকে রোল মডেল হিসেবে ফলো করি নানান সময়। দুদু ভাই, আমাদের হাতে আরেকটি খবর আছে যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক এবং 5 আগস্টের যে পূর্বের সম্পর্ক, যে নতজানু পররাষ্ট্রনীতি বা এক প্রকার দাসখত দেয়া পররাষ্ট্রনীতি, সেখান থেকে কিছুটা বেরিয়ে আসবার চেষ্টা করেছে এবং যে শেখ হাসিনা, এখানকার স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে এই মুহূর্তে দিল্লিতে অবস্থান নিয়েছে এবং দিল্লি সরকার তাকে প্রথমে তার পক্ষে বেশ শক্তভাবে ভূমিকা রাখলেও এরপরে এক প্রকার নিশ্চুপ হয়ে শেখ হাসিনার পক্ষে নানানভাবে তারা কাজ করে যাচ্ছে। এবং সর্বশেষ ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তিনি গতকালকে একটি সংবাদে আমরা দেখলাম, আজকে বাংলাদেশে এটি প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকার, এটি তাদের প্রধান শিরোনাম, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েই বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলবে ভারত। সেক্ষেত্রে বাংলাদেশের যে কূটনৈতিক, যে এই মুহূর্তে যে কূটনীতির যে কায়দায় চলছে, সেটি কি ভারতের সাথে আসলে কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা, বা ভারতের এই জায়গাটা ভারতের কেমন হওয়া উচিত যে শীর্ষ দুর্নীতিবাজ এবং হাজার হাজার শিশু হত্যাকারী, প্রায় 3000-এর মতো আছে খুন গুম গত 17 বছর ধরে, এবং কয়েক লাখ মানুষ সর্বহারা হয়ে গেছে তার এই দুঃশাসনের সময়, এরকম একজন অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিয়ে ভারত কি বাংলাদেশের সাথে প্রপার কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবে কিভাবে? আপনার বিশ্লেষণ কি বলে বা আপনার পর্যবেক্ষণ কি বলে? এটা ভারতীয়দের কেমন গত প্রায় শতাব্দীর কাছাকাছি যে ভূমিকা ভারতের এই এতদ অঞ্চলে, ভারতবর্ষের একটা ভূমিকা ছিল, ভারত যখন পাকিস্তান ভারত হয়েছে তখন একরকম ছিল, আর বাংলাদেশ ভারত হয়েছে আরেকটা অবস্থা। এই তিনটি যদি আপনি সামনে নিয়ে আসেন, অর্থাৎ প্রায় 70-75 বছরের যে রাজনীতি, তাহলে এটা আস্তে আস্তে করে আপনার কাছে খুব পরিষ্কার হবে ভারত যা করছে এটা নতুন কিছু করছে না। যেমন বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে, স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহায়তা করেছে, আমাদের একটা বড় সংখ্যক শরণার্থীকে তারা জায়গা দিয়েছে, যেভাবেই যা বলি না কেন। স্বাধীনতার পর তারা আমাদের অস্ত্র নিয়ে গেছে, খাবার নিয়ে গেছে, আমাদের দুর্ব্যবহার করেছে। তারপরেও বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে না, এটা না, কৃতজ্ঞতাবশত হোক যে কোনো কারণে বন্ধু রাষ্ট্র মনে করে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে কিনা, কৃতদাস মনে করে, এটা এই জায়গাটা আমার কাছে মানে এটা আমার কাছে ঘটনা আসছে। তারা ক্ষণে ক্ষণে তাদের চরিত্র পরিবর্তন করছে তাদের স্বার্থে। তারা এটাকে কূটনীতির ভাষা হিসাবে মানে মনে করেছে এটা কূটনীতি। যেমন শেখ মুজিবের
সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের সময় বা পরবর্তী তাদের একটা খুব ভূমিকা ছিল কাছাকাছি। যখন ওই সময় শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হয় দুটি কন্যা বাদে, এটা আমার খুব মনে আছে। শেখ ইন্দিরা গান্ধী 24 ঘন্টার মধ্যে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে এটি হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। তখন আমার কাছে মনে হয়েছিল যে তিনি শেখ মুজিবের দায়কে ঝেড়ে ফেলতে চাইছেন। পরের দিনে আমরা দেখছিলাম শেখ মুজিবের সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তি বা ছায়া খন্দকার মোস্তাক সমর সেনের সঙ্গে কুলাকুলি করে একটা ছবি, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটছিল, সেই ছবি ইত্তেফাকের প্রথম পেজে আসছিল, এখনো আমার মনে আছে। আমি খুব বিস্মিত হয়েছিলাম। তার মানে কি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে ভারত হাত মিলিয়েছে, অথবা এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও ছিল? মানে এই দুটি ঘটনা আমার কাছে খুব, কারণ 24 ঘন্টার ভিতরে একটা ভারতীয় ঘটনা, মানে বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয় হিসাবে মন্তব্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর, এবং ওই ছবি বুকের মধ্যে নিয়ে নেওয়া খন্দকার মোস্তাককে। ভারত তার স্বার্থের বাইরে কখনো যায় নাই কোনো সময়। এটা আমার কাছে মনে হয়েছে যখন ব্রিটিশ ভারতের সময় ছিল, তখন মিস্টার জিন্নাকে তা মহাত্মা গান্ধী বলেন আর বাপু বলেন, উনি কিন্তু মিস্টার জিন্নাকে হিন্দু মুসলিমের ঐক্যের দূত মনে করতেন, ঐক্যের দূত। সেই মিস্টার জিন্নাকেও তিনি পাকিস্তান আন্দোলনের দিকে একসময় ঠেলে দিয়েছেন। ভাবখানা ছিল তিনি মানে হিন্দু মুসলিম সব এক এক জায়গায় রাখবেন এটা, কিন্তু তিনি না তাকে প্রধানমন্ত্রী করার কথা দিয়েও মানে ভারতের ঐক্য অটুট রাখার জন্যে তিনি মিস্টার জিন্নাকে মানে প্রধানমন্ত্রীর কথা দিয়েছিলেন করবেন প্রথমবার, তারপর মিস্টার নেহরুকে করবেন। এটা ভারতের এক রাজনৈতিক নেতৃত্ব বই উল্লেখ করেছেন যে উনি বিজেপির, পরে বিজেপি তাকে বহিষ্কারও করছে, নামটা আমার এই সময় মনে হচ্ছে না, খুব বিখ্যাত বই, সেখানে এই প্রসঙ্গটাও তিনি উল্লেখ করেছেন। এই মিস্টার গান্ধী কখনো বাঙালিদেরকে সহজভাবে মেনে নিতে পারেননি। কেন? প্রতিদ্বন্দ্বিতা করে মিস্টার সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু 1 বছরের বেশি থাকতে পারেননি। মিস্টার বসু ভারতের স্বাধীনতা ঘোষণা করছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করছিলেন, তিনি যুদ্ধ করতে চেয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু মিস্টার গান্ধী এটা চাননি। আমাকে ইতিহাসে খুঁজে মিস্টার সুভাষচন্দ্র বসু যুদ্ধে ভারতকে স্বাধীন করতে পারেনি, আলোচনার মধ্যে দিয়ে স্বাধীন হয়েছিল, কিন্তু আরেক বাঙালি স্বাধীনতা ঘোষণা করেছেন, তার নাম শহীদ জিয়া রহমান। দুইজন বাঙালি, একজন ব্রিটিশ ভারতে ঘোষণা করছেন, সফল হতে পারেননি, আর আমার দৃষ্টিতে মনে হয়েছে পাকিস্তানের প্রেক্ষাপটে উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, নট শেখ মুজিবুর রহমান। উনি গান্ধী অনুসারী ছিলেন, ইনি সফল হয়েছিলেন শহীদ জিয়া রহমান। পরবর্তীতে বাংলাদেশ কিন্তু আলোচনা টেবিলে হয়নি। শেখ মুজিবুর রহমান আলোচনা 24শে মার্চ পর্যন্ত করেছিলেন, কিসের দাবিতে? পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবিতে, স্বাধীনতার প্রশ্নে করেননি। তারপরে তিনি চলে গেছিলেন, মানে পাকিস্তানে বন্দি দেখানো হয়েছে। আমি যদি বলি বন্দি না, তিনি ওখানে ভালোই ছিলেন, আলাপ আলোচনা। কারণ তাকে যখন বিচারের জন্য তোলা হয়েছিল, সেই কাগজগুলো ইতিহাস এখন, তখন তিনি স্পষ্টত আদালতে জাজের প্রশ্ন উত্তর বলেছিলেন, আমি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, আমি কেন স্বাধীনতা ঘোষণা করতে যাব? এটা সত্য। তিনি স্বাধীনতা ঘোষণা থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব অথবা ক্ষমতায় চেয়েছিলেন। এবং আমি 7ই মার্চের ভাষণও দেখবেন, সেখানে 4 দফা দিয়েছিলেন। ক্ষমতা হস্তান্তর করেন নির্বাচিত দলের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনি ক্ষমতা হস্তান্তর চেয়েছিলেন। তো স্বাভাবিক, আমি এই কথাগুলো কেন বলছি, এর ধারাবাহিকতার ভিত্তিতে এখন এই যে জায়গাটা আসছে, ভারত অবস্থান পরিবর্তন করছেন। তখন শেখ মুজিবকে ঝেড়ে ফেলছে না, এখন শেখ মুজিবের কন্যাকে তারা কোলে তুলে নিয়েছেন। এই মানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে কি আসলে ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক যে সঠিক সম্পর্ক, তাদের চরিত্রটা প্রকাশ করছে। এই জন্য আমি অন্তত ভারতকে ধন্যবাদ দিই। তারা কি, তারা কেমন, তারা কি চায়,
এটি বিক্রম মিশ্রের কথায় পরিষ্কার। শুধু পরিষ্কার না, এত স্বচ্ছ এবং পরিষ্কারভাবে একটা খুনিকে আমি ঘরের মধ্যে রেখে আমি আমার পরিবারকে নিয়ে সংসার চালাতে পারবো। আমি নিজের ব্যক্তিগত আমার একটা খুনি, দুর্নীতি বা চরিত্রহীন বদমাইশ লম্পটকে আমি ঘরের ভিতরে আশ্রয় দিয়ে পুলিশের হাত থেকে বাঁচিয়ে, আইনের হাত থেকে বাঁচিয়ে আমি ঘর করতে পারবো? সম্ভব না। ভারত কেন তা এটা করছে? এটা সিম্বলিক। এটার পেছনে কি ভারতের কোনো অন্য উদ্দেশ্য আছে? একেবারে 100% উদ্দেশ্য। কি উদ্দেশ্য আছে বলে? সেটা হচ্ছে এই দেশের প্রেশার করা, তোমরা যদি আমার সঙ্গে কাজ ঠিক মতো যোগাযোগ বা সম্পর্ক না রাখো তাহলে আমাদের হাতে কিন্তু একজন আছে, ট্রাম্প কার্ড। এটা আমার কাছে মনে হয়। এটা কি দুদু ভাই তাহলে বলা যায় যে শেখ হাসিনাও লেন্দুব দর্জি হয়ে গেলেন? লেন্দুব দর্জিও তো ভারতের হাতে, হ্যাঁ, এবং দালাই লামাও এখনো ভারতে আশ্রিত, হ্যাঁ, এবং তৃতীয় শেখ হাসিনা হতে পারে তিনি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তাহলে তার রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি বা তার রাজনীতি কি? তার দলে তো কোনো ভবিষ্যৎই নাই, সেই ভবিষ্যৎ তিনি নষ্ট করে দিয়েছেন। তিনি যখন 3টা নির্বাচন করছেন, নির্বাচনের নামে তামাশা করছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, লুটপাট করছেন, তখন আওয়ামী লীগের একটা নেতা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে নাই। তারা এই লুটপাটে অংশগ্রহণ করছে, তামাশার ঘটনায় তারা গেছেন। আর যারা এটা একেবারে সহ্য করতে পারেনি তারা নীরব হয়ে গেছেন, তারা রাজনীতিতে কোনো ফ্যাক্টর না। তো এই ঘটনা শেখ হাসিনা নিজে তার ব্যক্তি, গোষ্ঠী, পারিবারিক বা দলীয় স্বার্থে সব কিছু ধ্বংস করছে, সব কিছু লুট করেছে। একটা কথা আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে শেখ হাসিনা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিল যে আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত কখনো ভুলতে পারবে না। কিন্তু কি দিচ্ছেন এটা বলেন নাই। আমার উচিত এর উপর একটা তদন্ত কমিটি হতে পারে। আপনার কি মনে হয় কি কি দিয়েছেন? পুরো বাংলাদেশের স্বাধীনতা বাদে সবকিছু দিয়ে দিয়েছেন। স্বাধীনতা কি ছিল তাহলে? আপনার কথা যদি আসি, আপনি লিখিত যে স্বাধীনতার সত্তা আছে না, ওই সত্তা যেটা উল্লেখ করবেন সেই অর্থে স্বাধীনতা ছিল না, কিন্তু শব্দটা ছিল সাংবিধানিকভাবে। এই শব্দটা ছাড়া সবটুকু দিয়ে সব দিয়ে দিয়েছে। বন্দর নাই, করিডর তাদের হাতে, সীমান্ত আরক্ষিত, সীমান্ত আরক্ষিত। তারা যেভাবে ব্যবসা পরিচালনা করবে কোনো সমতা নেই। সেইভাবে আপনি দেখেন না ঘাটতির পরিমাণ কত। এটা অর্থনীতিবিদ বসলে মাথায় হাত দেওয়ার মতো। এখানে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই, ভারত নীরব। দেখবেন একটা ইলেকশন হয়, রেজাল্ট ঘোষণা হয়, প্রথম 5 মিনিটের ভিতরে ভারতের রাষ্ট্রদূত গিয়ে তাকে অভিনন্দন জানায়, কেউ জানানোর আগে। কেন জানাচ্ছে? গণতন্ত্র ধ্বংস হচ্ছে, সারা বিশ্ব জানে, বাংলাদেশ জানে, ভারত জানে না। তো এই সব কিছু হয়েছে এই দেশটাকে একটা দাসত্বের নিগড়ে, জালে আবদ্ধ করার জন্য আমার কাছে মনে হয়েছে। সেক্ষেত্রে একটা পতিত ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে ভারত কি স্বার্থ উদ্ধার করতে পারবে, যাকে গোটা বাংলাদেশের মানুষ ত্যাগ করেছে, তাকে আশ্রয় দিয়ে কিভাবে? আগে বললাম না যে সে এটা প্রেশার করতে চায়। এই কিছুদিন আগেও কিন্তু সে বলতো সাবেক প্রধানমন্ত্রী উনিও দাবি করত, কিন্তু সারা বিশ্বের চাপে এখন সাবেক বলছে, এখন সাবেক। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অনেকটা শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং কৃতদাসের কাছে এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ, এর বাইরে না। আল্লাহ রক্ষা করছে বাংলাদেশকে। হয়তো আরেকটু সময় পেলে লেন্দু দর্জির মতো পার্লামেন্টে প্রস্তাব পাশ করে ভারতের সঙ্গে সম্পর্ক। আমার আরেকটা, আমি আপনার বাধা দিয়ে বলে আরেকটা কেন জানি মনে হয় যে ওই যে খুব একটা মানে পালানোর আগে তিনি একটা বক্তৃতা দিতে চাইছিলেন, খেয়াল আছে? এবং যেটি সময় এবং পরিস্থিতি তাকে কভার করেনি। কেন জানি আমার মাঝে মাঝে মনে হয় ও বক্তৃতা করলে ভারতের সঙ্গে অ্যাজ এ প্রাইম মিনিস্টারে তিনি এটা সংযুক্তির কথা আনুষ্ঠানিক ঘোষণা করতেন। ওই বক্তব্য মনে হয় জাতি হিসেবে তাহলে তো আমরা বেঁচেই গেছি। শুধু বেঁচে না, ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে। তাহলে পরে এই সংযুক্তির ঘোষণা ভারতীয় সৈন্য মাস করতে পারত। সেক্ষেত্রে দুদু ভাই, এখন তো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নানানভাবে, নানান রূপে, নানান সময় ফিরবার চেষ্টা করেছে এবং তাদেরও তো এক ধরনের ভোট ব্যাংক তাদেরও আছে। তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আপাতত তাদের কোনো ভোট ব্যাংক নাই। আওয়ামী লীগই এখন স্বচ্ছ কিছু চোর ডাকাত হয়তো আওয়ামী লীগ দাবি, কিন্তু সত্যিকারের যারা আওয়ামী লীগ তারা মনে করে না যে তাদের উদ্দেশ্যে আপনি একজন পলিটিশিয়ান হিসেবে তারা মনে করে না যে এই তারা কিন্তু
সত্যিকারের রাজনীতি যারা করতো তারা এই জিনিস অ্যাকসেপ্ট করে নাই। অ্যাকসেপ্ট করলে রাস্তায় তারা বেরিয়ে আসতো, তারা সত্যিকারের মানে দলকে পক্ষে কথা বলতো। কোন মুখে কথা বলবে? আপনি মানে আওয়ামী লীগের পক্ষে বলি তো শেখ হাসিনার পকেটে যায়, এখন যায় না। মানে এত বড় মহা বিপর্যয় জানেন না, আওয়ামী লীগ শেখ মুজিব স্থগিত করেছেন বা বাতিল করেছেন, বাকশাল গঠন করছেন, তারপরেও কিন্তু 40,000 মেরেছেন, কি বলে দুর্ভিক্ষের লক্ষ লক্ষ, তারপরেও কিন্তু এত বড় বিপর্যয় ছিল না যে পালিয়ে যেতে হবে। ৭৫-১৫ আগস্ট শেখ মুজিব সপরিবারে নৃশংসভাবে নিহত হয়েছে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু তারপরেও কোনো জায়গায় তারা এই বিপর্যয়ের মধ্যে কিন্তু পড়ছিল, পালিয়ে যাবে, যেটা শেখ হাসিনার সময় হয়েছে। তা এই যে বিপর্যয় এই আওয়ামী লীগের, অনেক দেখো মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতেও আসছে বা বিভিন্ন জায়গায় আমরা ছবি দেখছি যে দুধ দিয়ে গোসল করে তারা আওয়ামী লীগ ত্যাগ করছে, মানে আওয়ামী লীগ করবে না। ভাবা যায়? হ্যাঁ, যেমন মুসলিম লীগ একসময় পাকিস্তান আন্দোলনে নিয়ামক শক্তি বা একমাত্র দল ছিল, অন্য দলও ছিল, কিন্তু তার নেতৃত্বে মিস্টার জিন্নার নেতৃত্বে হয়েছে। শেখ মুজিবের নেতৃত্ব ছিল বাংলাদেশের পাকিস্তান আমল থেকে শুরু করে মৌলানা ভাসানী, শেখ মুজিব, সরওয়ার্দী, যাকে আমি যেভাবে দেখি না কেন তারা আমাদের পূর্বপুরুষ। কিন্তু শেখ হাসিনা যে জায়গাটা দাঁড় করাইছে বাংলাদেশকে, আওয়ামী লীগকে এবং তার সরকারকে, আপনি দেখেন তো পার্লামেন্টে শেখ হাসিনা না, তার মন্ত্রী পরিষদ, তার পার্লামেন্ট সদস্য, পুরো পার্লামেন্ট সদস্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এমনকি আপনার প্রধান বিচারপতি, যাক ভূভারতে না সারা বিশ্বে কখনো কোনো চিফ জাস্টিস পালাইছে এটা আমি অন্তর্ভুক্ত জানি না। বাইতুল মোকাররমের খতিবও পালিয়েছে, খতিব সাহেব সেও পালাইছে। তার মানে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এই ছাত্র জনতাকে আমি অভিনন্দন জানাই এই কারণে যে এই দেশটাকে অলরেডি আর কয়েক ঘন্টা মানে সময় পেলেও সে বিক্রি করে দিত। হ্যাঁ, বক্তৃতা দেওয়ার সময় পেলেই তিনি, এটা আমার কাছে মনে হয়। এই রাজনৈতিক এই জায়গা থেকে আসলে আমাদের উত্তরণের উপায় কি? আগামীর রাজনীতিটা কেমন হওয়া উচিত? ছাত্র জনতা নতুন করে রাজনৈতিক প্ল্যাটফর্ম করবার জন্য তারাও মাঠে আছেন, বিএনপি বড় রাজনৈতিক দল, অনেক এই মুহূর্তে বাংলাদেশে যে অ্যাক্টিভ যে কয়টি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে জনভিত্তি আছে যে দল, যে কয়টি দলের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের দায়িত্বশীল আচরণ করছে কিনা, এবং ছাত্র জনতার রাজনীতিটা কেমন হতে পারে? আমার কাছে মনে হয় যে যে সরকারটা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, তার যতদূর সম্ভব দ্রুতালয় যে কাজগুলো বা সংস্কারগুলো করলে একটা ভালো নির্বাচনের সহায়তা হবে, সকল রাজনীতির সঙ্গে বসে সেই জিনিসগুলো নির্ধারণ করা এবং স্বচ্ছতার সঙ্গে সেই দিকে এগোনো। মানুষ ইতিমধ্যে আমি জানি না আপনি একমত হবেন, কিন্তু বাজারের অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনে অনিশ্চয়তা সব মিলায়ে এক ধরনের জিজ্ঞাসা তৈরি হয়েছে মানুষের মনে, কি হতে যাচ্ছে, কি হবে। এই ধরনের জিজ্ঞাসা গত 2 মাস আগে ছিল না। এই যে ছাত্র জনতার, আমি হলফ করে বলতে পারি যে যারা আমাদের জন্য শহীদ হয়ে গেছে তাদের পরিবারগুলো, অতীতে যেরকম শহীদ পরিবারগুলো কিছু কিছু ক্ষেত্রে অবহেলার শিকার হয়েছে, কেউ খোঁজ খবরও রাষ্ট্রের দায়িত্ব সে তো পালনও করে নাই, তার সঙ্গী সাথীরা অনেক সময় পালন করতে পারে নাই। আর যারা আহত আমাদের চোখের সামনে আছে হাসপাতালে এসে, বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি, যে চিকিৎসা হওয়ার দরকার ছিল, যে সহায়তার দরকার ছিল, যেভাবে সরকারের পাশে তার, সেটি অনেক দিক থেকে যখন সমালোচনা হচ্ছে তখন সিটে ফোটা একটু আমরা এগোচ্ছি, সেটাও কিন্তু নাই। তাহলে সরকার কোথায় আছে? বাজারে গেলে মানুষ সরকারের অস্তিত্ব দেখতে পাচ্ছে না, আইন শৃঙ্খলা ক্ষেত্রে দেখতে পাচ্ছে না। তাহলে উচিত হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপি মহাসচিব এটা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে সঠিক এবং এই কথাটা ফলো করা দরকার, যত দ্রুতলয়ে একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করা বা সরকার করার জন্য আমরা হাঁটতে যাবো, অর্থাৎ নির্বাচনের মধ্যে দেশকে আমরা ঢুকাতে পারবো, তত তাড়াতাড়ি সংকটগুলো কমতে থাকবে, ওই দিকে যেতে থাকবে। যেমন দেখেন 17 বছরের একটা কথা বলেছেন প্রধান উপদেষ্টা, আমার কাছে এটা মনে হয় যে জটিলতা বাড়বে।
আমার কাছে মনে হয়েছে যে স্থানীয় সরকারের নির্বাচন, সবাই যখন নির্বাচন এবং জাতীয় সংসদের নির্বাচনের প্রশ্ন, সেই কারণে আমি কেন এইসব বিতর্কমূলক ঘটনার মধ্যে নিজেদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা বিভিন্ন সংস্কার কমিটি করছে, সেই প্রস্তাবগুলো যত দ্রুতলয়ে তৈরি করে আগামী দিনে সরকারের কাছে উপস্থাপন করতে পারে। কারণ এই সংস্কার কিন্তু ফাইনাল না, একটা পার্লামেন্ট এই সংস্কারের বৈধতা দিতে হবে, এমনকি এই সরকারের বৈধতা আগামী পার্লামেন্টে দিতে হবে। এই সরকারকে আমরা জনতার সরকার, ছাত্র জনতার সরকার সব ঠিক আছে, এই সরকারের কর্মকাণ্ডকেও তো পরবর্তী পার্লামেন্টকে অনুমোদন করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে অলরেডি এই সরকার সাংবিধানিক সরকার হিসেবে আমরা উল্লেখ করেছে। তো সাংবিধানিক বিপ্লবী সরকার না, না না, সরকার যদি সাংবিধানিক হয়ে থাকে তাহলে সাংবিধানিকভাবে এটাকে বৈধতা দিতে হবে। আমরা বলছি, কিন্তু আগামী দিনে যে আসবে তাকে এটা বৈধতা দিতে হবে। কারণ যেটি আপনার 90-র গণঅভ্যুত্থানের পরে মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সরকার ছিল, সেটা কিন্তু পরবর্তী সরকার অর্থাৎ বেগম খালেদা জিয়ার সরকার বৈধতা দিয়েছিল। এটা দিতে হয়। ঠিক শেখ হাসিনাকেও 8 সালে সরকার গঠন করে 111-কে বৈধতা দিতে হয়েছিল। যদি না দেওয়া হয় তাহলে ওই সময়ের ঘটনা আইনের বাইরে চলে যাবে, আর গেলে তাদেরকে জেলে থাকতে হবে। মানে এটাই আইন। তো সেক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। ছোট্ট করে বলবেন, আমরা অনুষ্ঠানের শেষ দিকে। তো এই ওনার এই বক্তব্য কি এক প্রকার ক্ষোভ না কোনো বার্তা? না, আমি অন্যভাবে নিচ্ছি না। উনি যে প্রসঙ্গটা কথা বলেছেন, মানে প্রধান উপদেষ্টা তো একটা টাইম ফ্রেম মোটামুটি দিন তারিখ না করলেও এই বছরের শেষে আগামী বছরের শুরুতে বলেছেন। তো উনি কি প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিমত করছেন কেন, প্রেস সচিব কি দ্বিমত করছেন কেন, এটা তাকে বললে ভালো হতো। কারণ আমরা এই সময়টা বাদ দিই না। আমরা বলেছি যে একটা নির্দিষ্ট যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়ার দরকার এবং সংস্কার হওয়ার দরকার। তো সেখানে যতটুকু সংস্কার না করলেই নয়, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার অপরিহার্য সেটুকু অবশ্যই করতে হবে। আর প্রশ্ন হচ্ছে এই সরকার একটা গুরু দায়িত্ব বলতে যেটা বোঝায়, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণ, ফ্যাসিজম থেকে গণতন্ত্রের উত্তরণ, এই যে সেতু হিসাবে তাকে দায়িত্ব পালন করতে হবে, সেটি হচ্ছে নির্বাচন। এবং আমাদের সবার আস্থা আছে ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি। এই সরকারই অন্য যে কোনো সরকারের থেকে বুদ্ধিমান সরকার, মেধাবী সরকার, গ্রহণযোগ্য সরকার। সেই জন্য এই সময়টাকে তাদের কার্যকর ব্যবহার করে গণতন্ত্রের উত্তরণের রাস্তায় ছেড়ে দেওয়া, এটাই মূল কাজ হওয়া উচিত। এটা আমার কাছে মনে হয়। জি, দুদু ভাই, শেষ করব একেবারেই 2 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে শেষ করব। সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে কিছু মানুষ বলবার চেষ্টা করেছেন বা কিছু মানুষ মন্তব্য করার চেষ্টা করেছেন, এই প্রথম আপা এবং ম্যাডাম মুক্ত একটি বাংলাদেশ। এই মানুষদের উদ্দেশ্যে এই যে তাদের বক্তব্য, এই বক্তব্যের জবাবে আপনি কি বলবেন একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে? আমি ঠিক এটা মন্তব্যযোগ্য মন্তব্য না। জি, মানে তারা যে কথাটা বলেছেন এটা রাজনীতি বিবর্জিত একটি মন্তব্য। যেমন শেখ হাসিনাকে অনেকে আফা ডাকেন, আর আমাদের নেত্রীকে আমরা ম্যাডাম ডাকি। দুই আফা মানে দুজনের সাথে তুলনা করা যায় না। একজন ফ্যাসিজমের পূজারী ছিলেন, আর আপসহীন গণতন্ত্রের মানে আপসহীন নেত্রী বলতে যা বোঝায় বেগম খালেদা জিয়া। সর্বোচ্চ জায়গায় তিনি পৌঁছে গেছেন তার কর্মকাণ্ড দিয়ে। তো তিনি মুক্ত, মানে বাংলাদেশ মুক্ত, এটা এক ধরনের মানে হীনমন্যতা বলবো আমি, মানে না বুঝে কথা বলা। বেগম জিয়া আর শেখ হাসিনা কোনোভাবে এক পাল্লাই মাপার না। গত 17 বছর 18 বছর ধরে একজন মানুষ জেল খেটেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, চিকিৎসা হয় নাই, এবং বহুবার কিন্তু শেখ হাসিনা সরকার তাকে মৃত্যু নিশ্চিত করার মতো বার্তাও দিয়েছেন। মরে না কেন, যাই মরে না কেন, কোনো মানুষ এই ধরনের, প্রধানমন্ত্রীর কথা বাদ দিয়ে দিলাম, মন্তব্য করতে পারে। যেমন বেগম জিয়া তো শেখ হাসিনার মৃত্যু কামনা করেন না, এই যে গেলেন যে আল্লাহ তাকে দেখবে, তিনি যে মন্তব্য করছেন। তো এই কথা যারা মন্তব্য করছেন বলছেন, আমার মনে হয়
তারা বাস্তবতা তাদের মাথার মধ্যে নেই, বা তারা রাজনীতি বোঝেনই না, মানে একেবারে রাজনীতির বাইরের একটি কথা এনে তারা নিজেদেরকে দাঁড় করে দেয়। তো এইভাবে না দেখে আমি কোন পক্ষের মানুষ, গণতন্ত্রের পক্ষে না ফ্যাসিজমের পক্ষে? যদি ফ্যাসিজমের পক্ষে থাকি তাহলে হাসিনার প্রশংসা করলে এই যে বক্তব্য যারা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছে, না তারা ফ্যাসিজম না তারা গণতন্ত্র, তারা তো তৃতীয় কোনো, আমার কাছে মনে হয় না তৃতীয় পক্ষ এখানে আপাতত এখনো পর্যন্ত কোনো ফ্যাক্টর না। তারা ফ্যাক্টর হওয়ার চিন্তা করতে পারে, কিন্তু তারা এখনো ফ্যাক্টর না। এখনো গণতন্ত্রের পক্ষে যারা আছে, ছাত্র জনতা বা রাজনৈতিক দল, এখনো শুধু ঐক্যবদ্ধ না, যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার মতো তারা তৈরি আছে। হ্যাঁ, নিজস্ব মতামত তারা ব্যক্ত করতেই পারে, কিন্তু এখনো তারা জাতিগতভাবে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ আছে। ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি বাংলাদেশ যে 5 আগস্টের পরে বাংলাদেশের এই মানচিত্রে যে নতুন সম্ভাবনার আলো দেখা দিয়েছে, সে আলোর অন্যতম চালিকা শক্তি হচ্ছে আমাদের জাতিগত ঐক্য। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়, যে কোনো বিপর্যয়ে আমরা আবারও ঐক্যবদ্ধ থাকব এবং আগামীর যে বাংলাদেশ, যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর, এবং এগিয়ে যাওয়ার এই দীর্ঘ পথ পরিক্রমায় জাতীয় ঐক্য আরও অটুট থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।